তারপর তুই রান্না চাপাবি। এ কি মামা বাড়ির আবদার নাকি? তুমি এতক্ষণ রান্না করতে পারোনি? যেই দেখলে আমি এসেছি অমনি আমার পিছন পিছন চলে এলে। আমি মোটেও তোকে দেখে আসিনি। আমার যখন রান্নার সময় হয়েছে আমি তখন এসেছি। আচ্ছা দিদি, তোমার ঘরেও তো একটা উনুন আছে। আচ্ছা, তুমি তো সেখানে রান্না করতে পারো, তাই না? সে তো তোর ঘরেও একটা স্টোভ আছে, আমি তো তোকে কিছু বলিনি। তুই যখন ঝামেলা, উনুন তো ভেঙে ফেললেই হয়। শাশুড়ি মা মারা যাওয়ার আগে এই উনুন বানিয়ে দিয়েছিলেন, বলেছিলেন আমরা দুই বউ আর ঠাকুরপো মিলে যেন এই উনুনে রান্না করি। এই উনুন তো ভাঙতে দেব না আমি। সব থেকে বেশি এই উনুনেতে তুমি রান্না করো, তাই উনুন ভাঙতে বললে তোমার তো গায়ে লাগবেই, তাই না? অত শত বুঝি না। এই জায়গাটা আমাদের তিনজনেরই। জায়গাটা ছোট বলে শাশুড়ি মা বলেছিলেন এখানে তিনজনে মিলে একটা উনুনে বানিয়ে রান্না করতে, যাতে তিনজনেরই এখানে অধিকার থাকে। দেখছো তো, চোরের মন সব সময় বোঝকার দিকে। আমি কি বললাম আর তুমি কি বুঝলে? ঘরের মধ্যে আবার জায়গা ভাগাভাগি কি আছে? আমি এই অপমানের জবাব যোগ্য সময় দেব। কর তুই রান্না। আমার মাথার ওপর কেউ নেই। তোর দাদা অনেককাল আগেই মারা গেছেন, তাই তুই আজ আমাকে এভাবে বলতে পারলি। দাদা থাকলে কি আর বলতে পারতিস? এই শুরু হলো তোমার কাঁদুনি গাওয়া। তুমি আগে রান্না করো তো, আমার দরকার নেই। না থাক, তুই রান্না কর। দিন দিন যা অবস্থা হচ্ছে, এরপর বোধহয় না খেয়ে মরতে হবে। মা বেঁচে থাকে, এক সংসার ছিল, যা হোক করে মাথার উপর একটা হাত ছিল। এখন তো সংসার আলাদা হয়ে গেছে, নিজের খরচ নিজেকেই পুরোটা চালাতে হয়। জানি না যদি না ঠিকঠাকভাবে ফসল হয় কিভাবে সংসার চালাবো। সেটাই তো বলছি রে, আমার তো প্রায় সমান অবস্থা। বউ ছেলে নিয়ে আলাদা সংসারে আছি। চাষ ঠিকঠাক না হলে কি করে যে তাদের মুখে অন্ন জোগাবো ভেবেই কুল পাচ্ছি না। দেখা যাক কি হয়। কালকে থেকে তো বৃষ্টি নামার কথা আছে। যদি ভালোর উপর দিয়ে যায় তো খুব ভালো, যদি জোর ঝড় বৃষ্টি নামে তাহলে সর্বনাশ হয়ে যাবে। অনেকক্ষণ বসে পড়েছি মাঠে, সারগুলো দিয়ে দিই। হ্যাঁ, তারপর বাড়ি যাব। দুপুর হয়ে গেল, আবার রান্না করে খেতে হবে তো। ধুর, আর ভালো লাগছে না খেলতে। চল অন্য কিছু করি। আবার অন্য কি করবি? এই তো দিব্যি খেলছি। বুঝেছি হেরে যাচ্ছিস বলে বলছিস আর খেলবি না, তাই না? আরে না রে, সেজন্য না। আমি তো কতবার তোর কাছে হেরেছি, সেজন্য নয় রে। আসলে আমার আর আজকে ভালো লাগছে না। বেশ ঠিক আছে, গাছতলাটায় গিয়ে বসি। মায়ের কাছ থেকে লুকিয়ে একটা জিনিস এনেছি, সেটা তোকে খাওয়াবো। চল। দেখেই তো জিভে জল আসছে রে। কাকিমা কি অনেক রকমের আচার বানায়? হ্যাঁ রে মা, অনেক রকমের আচার বানায়। এত ভালো বানায় যে একবার খেলে স্বাদ তো মুখে লেগে থাকবে। তাই তো দেখছি। আগেও যে তুই তেঁতুলের আচার খেয়েছিলিস, ওটা তো পুরো সেই ছিল। পরে মাকে কতবার বলেছি বানিয়ে দিতে, কিন্তু সেই স্বাদ কখনো পাইনি। আমার মা সত্যি খুব ভালো আচার বানায়। তুই তো জানিস আমি খেতে কত ভালোবাসি। আচার হোক বা অন্য কিছু, খেতে পেলেই আমি খুশি। দিন দিন তো তাই ফুটবলের মতো হয়ে যাচ্ছিস। গড়িয়ে দিলে গড়িয়ে চলে যাবি। তুই আমার চেহারা নিয়ে কিছু বলবি না বুবাই। মা বলেছে আমি একদম গোল গাল, একদম সুস্বাস্থ্যবান। এমন করলে কিন্তু আমি আর খেলতে আসবো না। রাগ করছিস কেন? তুই তো আমার বন্ধু, আমার একটি মাত্র বন্ধু। ঠিক আছে ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম যা। কিন্তু আমাকে আবার আচার খাওয়াতে হবে। এখন চল, আর একবার গুলি খেলে নি, পরে আবার তোকে আচার খাওয়াবো। যা আশঙ্কা করেছিলাম তাই হলো রে তপন। দেখলি তো এবছরের ফসল আর আমাদের ভোগে দিল না। আমি তো বলেইছিলাম কপালে যা আছে তাই হবে। কালকে সারা দিনের বৃষ্টিতেই গোটা মাঠ জলে ভেসে গেছে। আমি তো আশা ছেড়েই দিয়েছি। এই শুধু চাষের উপর নির্ভর করে আর সংসার চলবে না। আমি কি করব কিছু ভাবছিস? চাষের কাজ ছাড়া অন্য কোনো কাজ তো তেমন জানা নেই। সেই তো চিন্তা। সে তো বুঝলাম, কিন্তু করবোটা কি? ভাবতে হবে রে। তেমন হলে শহরে কোনো একটা দোকান দেব, তা থেকেও যদি কিছুটা মাথা বাঁচানো যায়। তাই করতে হবে। শুধু তো আমার নয়, দাদাদের জমিদারেও একই অবস্থা। জানি না ওরাও কি করে চলবে। বসে থাকলে কোনো উপায় বেরোবে না। হ্যাঁ সেটাই,
আমার মেজ দাদা তো দূরের শহরে থাকে, সে মোটামুটি উপার্জন করে, কিন্তু আমার বড় দাদা তো আর বেঁচে নেই। বড় বৌদি আর তার ছেলের পুরো খরচটাই চাষ থেকে আসে। দেখ ভেবেচিন্তে যদি কিছু একটা উপায় করতে পারিস। আমিও সেটাই ভাবছি রে, বাড়ি যাই। ফসলগুলোর সামনে যত দাঁড়িয়ে থাকছি কষ্ট বেড়ে চলেছে। হ্যাঁ চল চল। কি ব্যাপার, এত চুপচাপ হয়ে বসে আছিস? আমি এলাম সেটাও খেয়াল করলি না? ও দিদি, তুমি? এই আমার রান্না হয়ে এসেছে, তুমি বরং জিনিসপত্র নিয়ে এসো, আমার পরেই রান্না বসিয়ে দেবে। তোর কি হয়েছে বলতো? এত ভালোভাবে আমার সঙ্গে কথা বলছিস। কিছুই হয়নি, সব ঠিক আছে। মোটেও তো আমার তা মনে হচ্ছে না। কি হয়েছে আমায় বল। হতে পারে তোর সাথে সব সময় ঝগড়াঝাটি করি, কিন্তু আমরা তো একই পরিবারের মানুষ। দিদি, তোমার ঠাকুরপো চাকরিটা আর নেই গো। আজ সকালে খবর দিয়েছে, বলছে আর 10-15 দিন অন্য কাজের চেষ্টা করবে, যদি না হয় গ্রামে ফিরে আসবে। ভালোই তো বেতন দিত, আর কোম্পানিও তো ভালো ছিল শুনেছি। জানি না দিদি, তোমার ভাই বলছিল যে কোম্পানি নাকি মন্দা বাজার চলছে, তাই কিছু কর্মী ছাঁটাই চলছে। যা, তাহলে কি হবে? এমনিতে তো আমাদের সংসারে অনটন লেগেই আছে। যা হোক, ঠাকুরপো একটু উপার্জন করতো, তাও বন্ধ হয়ে গেল। চিন্তা করিস না বোন, কিছু না কিছু একটা উপায় ঠিক বের হবে, ভরসা রাখ। তাই যেন হয় দিদি। সারাদিন কত ঝগড়া করি তোমার সঙ্গে, আজ তুমি এসে আমার পাশে দাঁড়ালে। আমাকে ক্ষমা করে দিও দিদি। একসাথে থাকতে গেলে কত ঠোকাঠুকি লাগে, তাই বলে কি বিপদে একে অপরের পাশে দাঁড়াবো না? কাকা, ও কাকা, বসে আছো যে, মাঠে যাবে না? মাঠে গিয়ে আর কি করব বাবা, সব জমি যে ভেসে গেছে। আচ্ছা কাকা, তাহলে তো আমাদের সবার জমি ভেসে গেছে, তাই না? হ্যাঁ বাবা, সবার জমি ভেসে গেছে, কারোর জমির ধান আর অবশিষ্ট নেই। তাহলে তো আমার বন্ধু বুবাইয়ের বাবার জমিও ভেসে গেছে, তাই না কাকা? হ্যাঁ রে বাবা। তাহলে আমাদের কি হবে কাকা? আমরা এবার কি করে বাঁচবো? সেটাই তো চিন্তা রে, জানি না কি হবে। তোর মা কোথায় রে? আমার মা তো কাকির কাছে বসে আছে, কাকির সাথে কথা বলছে। সে কি রে, তোর মা আর কাকির তো সাপে নেউলে সম্পর্ক, তারা দুজন বসে বসে গল্প করছে। কাকুর নাকি চাকরি চলে গেছে, কাকিমা খুব কষ্ট পাচ্ছিল। বুঝলাম, কোপ যখন পড়ে সব দিক থেকেই পড়ে রে। মানে তুমি এখন বুঝবে না, বড় হও ঠিক বুঝবে। চলো এখন আমার সাথে চলো। কোথায় যাব? আমার কয়েকটা বেল পেরে দেবে, চলো। আচ্ছা চল চল। কচুরি নেবে গো, গরম গরম কচুরি, একদম টাটকা ঘরে ভাজা, সাথে গরম গরম আলুর দম। ও বাবা, লোকজন তো তেমন আসছে না গো। আরে আসবে বাবা আসবে, ধৈর্য ধর। দু একজন যারা ছিল তারা তো বললো বাবা কচুরি নাকি খুব ভালো হয়েছে খেতে। তোর মায়ের হাতের কচুরি ভালো না হয়ে যায়? চল চল, পাশের গলিটায় চল, দেখি ওখানে ভালো বিক্রি হয় কিনা। আজকে সারা দুপুর ধরেই বিক্রি করব, কচুরি শেষ করে তবেই বাড়ি ফিরবো। ওই দেখো বাবা, একজন নয়, প্রায় 5-6 জন আছে। হ্যাঁ হ্যাঁ চল চল, মনে হয় ভালোই বিক্রি বাটা হবে। তোমরা তো সবই জানো বৌদি, এ কদিনের বৃষ্টিতে আমাদের সব ফসল নষ্ট হয়ে গেছে। কি করব কি না করব কিছুই তো বুঝে উঠতে পারছি না। শুনেছো ঠাকুরপো, তোমার দাদা চাকরিটা চলে গেছে। কি যে করবো কোনো কিছু ভাবতে পারছি না। শুনেছি বৌদি, এখন আমাদের পরিবারের অবস্থা খুবই খারাপ, এই সময় আমাদের এক হয়ে কাটিয়ে উঠতে হবে। কিন্তু কি করব কিছু কি ভেবেছো? এই চিন্তাই তো করছি বৌদি, কিন্তু কিছুতেই কিছু উপায় খুঁজে বের করতে পারছি না। পেটে তো এমন বিদ্যেও নেই যে শহরে গিয়ে কোনো চাকরির খোঁজ করব। তোমার মুখে যা শুনলাম দাদা চাকরির কথা, তাতে মনে হয় না আমাকে আর কেউ চাকরি দেবে। আমি একটা কথা বলি? বলো না বৌদি। মা কোনোদিনও চাননি আমরা 3 জন আলাদা থাকি। মা মারা যাওয়ার পর আমরা নিজেরাই হাড়ি আলাদা করে নিয়েছিলাম, কিন্তু মায়ের বানানো সেই উনুনটা এখনো থেকে গেছে। মা চাইতেন আমরা এক উনুনে আমাদের গোটা পরিবার একসাথে মিলেমিশে রান্না করে খেয়ে পড়ে বেঁচে থাকি। যদি আবার আমরা এক হই তাহলে নিশ্চয়ই আমাদের একটা উপায় বের হবে।
শুনেছি শহরের বাজারে খাওয়ার জিনিসের বিক্রি বাট্টা খুব ভালো। যদি আমরা ঘরে তৈরি জিরার আচার বিক্রি করি তাহলে কেমন হয়? তাহলে তো ভালোই হয়। আমি ঠিক এই উড়নটা ব্যবহার করে আচার তৈরি করব। বাড়িতে তো গরুর দুধের অভাব নেই। সারা বছরই আমাদের বাগানে চালতা তেঁতুল আম হতেই থাকে। শুধু ঠাকুরপো তুমি আমাকে বাজার থেকে তেল নুন চিনি এসব এনে দেবে, তাহলেই হবে। আমি সারাদিন জ্বালানি সংগ্রহ করে আনবো, তারপর দুই যা মিলে ঘি আর আচার বানাবো। তাহলে আজকে থেকেই তোমরা কাজে লেগে পড়ো। আমার যে জমানো টাকা আছে তা থেকেই তেল নুন চিনি কিনে আনছি। জানিস তো আজকে আমি বাবার সঙ্গে শহরে গেছিলাম। হঠাৎ করে আবার শহরে গেছিলিস কেন? আরে বৃষ্টিতে আমাদের সব ফসল নষ্ট হয়ে গেছে। বাবার আমি মিলে আজকে সকালে কচুরি তরকারি বিক্রি করতে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। জানিস তো কালকে থেকে আমার কাকাও শহরে যাবে। কেন রে, কাকাওকে কিছু বিক্রি করতে যাবে? হ্যাঁ, আসলে তো আমাদেরও একই অবস্থা। তাই মা কাকিমা আর ছোট কাকা মিলে ঠিক করেছে কালকে থেকে শহরে আচার আর ঘি বিক্রি করতে যাবে। সত্যি রে, বৃষ্টিতে মানুষের কত কষ্ট হয়। পড়াশোনা করে অনেক বড় ইঞ্জিনিয়ার হব, নদীতে যখন পাত দেওয়ার বুদ্ধি বের করব তখন আর মানুষের এত কষ্ট থাকবে না। আমি হব তোর অ্যাসিস্ট্যান্ট। ভালো হবে না বল ব্যাপারটা? ভালো হবে মানে একদম জমে যাবে। কি রে বন্ধু, তুই এখানে কি করছিস? কি আর করব, রাস্তায় রাস্তায় বিক্রি করে বেড়াচ্ছি। তুই আবার কি নিয়ে বেরোলি? এই যে আমি বইয়ের হাতে কচুরি আর আলুর দম বিক্রি করছি। বিক্রি বাটা কেমন মোটামুটি চলবে বলে মনে হয় কি? কালকের থেকে আজকে মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে। তোর খবর কি বল, প্রথম দিন কেমন বিক্রি হচ্ছে? আমিও মোটামুটি 5-6 জনকে আচার আর ঘি বিক্রি করে এলাম। বলল যে খেয়ে দেখবে, যদি ভালো লাগে তাহলে আবার নেবে। তা বেশ বেশ, তুই তাহলে আরো কয়েকটা পাড়া ঘুরে ঘুরে বিক্রি কর। প্রথম দিন তো পরে ঠিক খদ্দের জুটে যাবে আর কি। হ্যাঁ, তুই আর দেরি করিস না, বেশি দেরি হলে আবার নষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই যাই। কই রে, কই গেলি রে বাপন? তাড়াতাড়ি আয়, দেখ তোর জন্য কি নিয়ে এসেছি। কি এনেছো কাকু? এই যে দেখ, তোর ক্যাব বন্দুক। এবার খুশি তো? খুশি মানে বিশাল খুশি। তার মানে আজকে তোমার ব্যবসায় লাভ হয়েছে, তাই তো কাকু? সে তো অবশ্যই হয়েছে। সবকিছুর কৃতিত্ব তোর মা আর কাকির। তারা যদি না এভাবে আমাকে সাহায্য করত, আজকে আমাদের কোনো ব্যবসাই করতে হতো না। জানো তো কাকু, মা বলেছে যদি এই ব্যবসা আরো ভালো লাভ হয় তাহলে আমার সব বন্ধুদের ওই উনুনে বিরিয়ানি করে খাওয়াবে। বাহ, এটা তো দারুণ ব্যাপার। তোর মা আর কাকি কোথায় রে? টাকাগুলো ওদের হাতে দিতে হবে তো। ব্যবসায় লাভ হয়েছে শুনলে ওরাও খুব খুশি হবে। মায়ের ঘরে কাকি আছে মনে হয়, তুমি গিয়ে দেখো। ঠিক আছে, তুই এখানে খেলা কর, আমি আসছি। একটু কাজ করছিলাম তো, তাই দেরি হয়ে গেল। বলো দিদি, কি বলবে? এই দেখ, তখন ঠাকুরপো এসেছিল, বলল মেলায় নাকি খুব ভালো লাভ হচ্ছে। তুই তো ঘরে ছিলি না, তাই আর তোর সঙ্গে কথা বলা হয়নি। এ তো খুব ভালো খবর। তাহলে আমাদের আরো বেশি বেশি করে জিনিস বানাতে হবে। সে তো অবশ্যই বানাবো। যা লাভ হয়েছে তা আমরা 3 জনের সংসারে সমানভাবে ভাগ করে নেব। আমাদের ভাগে কত করে পড়লো দিদি? দিনের ব্যবসার লাভে প্রায় সবার 1000 করে পড়েছে। তাহলে তো মোটামুটি ভালোই ব্যবসা চলছে। সে তো চলছেই, সাথে নাকি আবার অনেক অর্ডার দিয়েছে ঘি নেওয়ার জন্য। আচারের জন্য নাকি অনেকেই বলে রেখেছে। ঠাকুরপো বলছিল এই সপ্তাহে আরো বেশি করে বানাতে। আরো বেশি করেই বানাবো, ওই উনুন থাকতে আমাদের চিন্তা কি। একটা জিনিস বুঝেছি বোন, একসাথে থাকলে সব কাজই সম্ভব। আমাদের এই 3 সংসারের এক উনুনে যেন সব সময় একসাথেই সবার রান্না হতে পারে।